আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলে বেজে উঠল সাইরেন। এদিকে গাজার বৃষ্টির মতো টান ফেলবে পাশের দুই দেশ। আরও থাকছে সিরিয়ায় মার্কিন অভিযান, দুই ছেলে সহ শীর্ষ আইএস নেতা নিহত। আরও জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান, 220 ব্রিটিশ এমপির চাপ বাড়ছে স্টোমারের ওপর। সর্বশেষ জানিয়ে দেব রাখাইন করিডোর নিয়ে মানবাধিকার আড়ালে চীন ভারত যুক্তরাষ্ট্রের লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে বেজে উঠল সাইরেন। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। ইসরায়েল দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কিছু সময় আগে সাইরেন বাজানো শোনা গেছে। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী ভূপাতিত করেছে। ইসরায়েলি দৈনিক ইয়তনাত আরোহত জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ লেগেদ এবং ডেড সি অঞ্চলের সতর্ক সংকেত শোনা যায়। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে ছিল আরাত, কিরিয়াত আরবা ও ইয়াইন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ফের শুরু হওয়ার পর হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। মার্চের 2 মাসের এক অস্থির যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় আক্রমণ চালানো শুরু করেছে ইসরায়েল। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা ডেড সি, গলফ অফ এডেন এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু করে। তারা দাবি করে এসব পদক্ষেপ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় প্রতিক্রিয়া হিসেবে দেখা হয়েছে। ইসরায়েলি অভিযানে গাজায় ইতিমধ্যে 59,600-র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। গাজায় বৃষ্টির মতো টান ফেলবে পাশের দুই দেশ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে। ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েল শুক্রবার জানায়, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতকে ত্রাণ বিতরণের অনুমতি দিবে ইসরায়েল। এ ব্যাপারে পক্ষগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে এই দুই দেশ স্থলপথে গাজায় প্রবেশ করতে পারবে না। ত্রাণ বিতরণে আকাশপথ ব্যবহার করতে হবে, ফলে এয়ার ড্রপের মাধ্যমে এই ত্রাণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত বছরেও এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আজই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছাতে দিতে পারে। সাধারণ ছোট ছোট প্যারাশুটে করে বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়। সমুদ্র সৈকত অথবা খোলা স্থান লক্ষ্য করে বস্তাগুলো ছোড়া হয়। এভাবে ত্রাণ বিতরণেও প্রাণহানির ঘটনা ঘটে। গত বছর এমন এক কার্যক্রম, আকাশ থেকে ফেলা ত্রাণের বস্তায় মাথায় পড়ে গাজার 5 বাসিন্দা নিহত হন। প্রসঙ্গত, ইসরায়েলের টানা 21 মাসের অবরোধ এবং হামলায় মৃত্যুপূর্তিতে পরিণত হয় গাজা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি অবরোধ এবং নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে গাজা খাদ্য বিতরণ কেন্দ্রে এই হতাহতের ঘটনা ঘটে। 115টি মানবাধিকার সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী এবং সাধারণ ফিলিস্তিনিদের ক্ষয়ে যেতে দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে সুষ্ঠু বলে উল্লেখ করেছে। সিরিয়ায় মার্কিন অভিযান, 2 ছেলে সহ শীর্ষ আইএস নেতা নিহত। সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে 2 ছেলে সহ জঙ্গি গোষ্ঠী আইএসের শীর্ষ নেতা নিহত হয়েছে। শুক্রবার এই অভিযান চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সেন্টকম জানিয়েছে, নিহত শীর্ষ নেতার নাম জিয়া আওজাবা মুসলি আল হায়দানি। তার 2 বয়স্কপ্রাপ্ত ছেলে আব্দুল দিয়া আল হায়দানি এবং আবদ আল রহমান দিয়া আওজা আল হায়দানিও অভিযানে নিহত হয়। তারা সবাই মার্কিন এবং জোট বাহিনী এবং নতুন সিরিয়া সরকারের জন্য হুমকি ছিল বলে সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে থাকা 3 জন শিশু এবং 3 জন নারী সাক্ষ্য দিয়েছেন। সাধারণত মার্কিন বাহিনী গত কয়েক বছর ধরেই আইএস বিরোধী অভিযান চালিয়ে আসছে, তবে মূলত তারা সহযোগী বাহিনীর মাধ্যমে এবং অধিকাংশ ক্ষেত্রে বিমান হামলার মাধ্যমে সরাসরি স্থল অভিযানের ঘটনা তুলনামূলকভাবে কম। সেন্টকম কমান্ডার জেনারেল এরিক কুমিল্লা বলেছেন, আমরা বিশ্বজুড়ে যেখানে আইএস সন্ত্রাসীরা অবস্থান করে সেখানে তাদের খুঁজে বের করে ধ্বংস করব। আইএস সন্ত্রাসীরা এখন আর নিরাপদ নয়,
না ঘুমানোর জায়গা, না তাদের কার্যকর পরিচালনার জায়গা, না তাদের লুকিয়ে থাকার জায়গা। গত কয়েক বছর ধরে মার্কিন নৌবাহিনী সিরিয়া এবং ইরাকে জোট এবং অংশীদার বাহিনীর সঙ্গে মিলে আইএস বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। গত মে মাসে মার্কিন বাহিনী ইরাকে 5টি এবং সিরিয়ার একটি অভিযানে পরিচালনা করে। এতে 2 আইএস সদস্য নিহত হয় এবং আরও 5 জনকে আহত করা হয়। তাদের মধ্যে একজন আইএস নেতা ছিল। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান, 220 ব্রিটিশ এমপির চাপ বাড়ছে স্টোমারের উপর। যুক্তরাজ্যের 220 জনের বেশি সংসদ সদস্য, যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন, প্রধানমন্ত্রী রিয়াকার স্টোমারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এতে মধ্যপ্রাচ্য ইস্যুকে স্টোমারের উপর চাপ আরও বাড়ল। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। 9টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা এক যৌথ চিঠিতে তারা বলেছেন, আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন। উল্লেখ্য, 28 এবং 29 জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলনটি ফ্রান্স এবং সৌদি আরব সহ সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, আমরা বুঝি যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন এবং যুক্ত ফিলিস্তিন গঠন করা সম্ভব নয়, তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে। সেই সঙ্গে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা বলেছেন, 1917 সালের বেলফোন ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল। এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ারও আমাদের নৈতিক দায়িত্ব। এই চিঠিতে কনজারভেটিভ, লেবার, ডেমোক্রেটিক, স্কটিশ ওয়েগনাল পার্টি এবং ওয়েলসের কমরিজ সহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা স্বাক্ষর করেন। এতে মধ্যপ্রাচ্য টেকসই শান্তির পক্ষে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করার দাবি জোরালো হয়েছে। এদিকে স্টোমার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সাড়া দেয়নি। তবে বিশ্লেষকরা বলেন, ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে এই যে কাজ ক্রমবর্ধমান চাপ, তা লেবার সরকারের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। রাখাইন করিডোর নিয়ে মানবাধিকার আড়ালে চীন, ভারত, যুক্তরাষ্ট্রের লড়াই। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বদলে যাওয়া ভূ রাজনৈতিক পরিস্থিতিতে রাখাইন করিডোর এখন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুক্রবার উত্তর রাখাইনে ত্রাণ পৌঁছানোর জন্য এই করিডোর চালুর কথা বলা হলেও এর পেছনে রয়েছে অনেক গভীর কৌশল। রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ক্রমশ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় তারা এখন মায়ানমারের একটি বড় অংশে প্রভাব বিস্তার করছে। এই করিডোর ঘিরে যুক্তরাষ্ট্র, চীন এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতা আরও বেড়ে চলেছে। বাংলাদেশের অবস্থানেও এতে জটিল হয়ে উঠেছে। এই করিডোরকে সমকক্ষে ত্রাণ সহায়তার রুট হিসেবে তুলে ধরা হলেও এর মাধ্যমে কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ দেখছে পশ্চিমা শক্তিগুলো। উত্তর রাখাইনে 2 মিলিয়নেরও বেশি মানুষ দুর্ভিক্ষ, সংঘাত এবং বাস্তুচ্যুতি ঝুঁকিতে আছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজার সফরে যুক্তরাষ্ট্রের ত্রাণ কমানোকে অপরাধ বলে অভিহিত করেন। কিন্তু অনেকের মতে এই করিডোর শুধু মানবিক সহায়তা নয়, বরং বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে পশ্চিমা প্রভাব বিস্তারের একটি কৌশল। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের প্রস্তাবিত এই করিডোর দেশের সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এটিকে রক্তাক্ত করিডোর বলে উল্লেখ করেছেন এবং বলেন, এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে। এই করিডোর পশ্চিমা গোয়েন্দা সংস্থার জন্য চীনের আশেপাশের অঞ্চলে প্রভাব বিস্তারের একটি সুযোগ হয়ে উঠতে পারে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপের মুখে এই করিডোর গ্রহণ দেখাচ্ছে, তবে দেশের সেনাবাহিনী এটিকে কৌশলগত ফাঁদ হিসেবে দেখছে। 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সেনা প্রধানের বক্তব্য ইউনূসের অবস্থান দুর্বল করছে। সেনা এবং বেসামরিক প্রশাসনের মধ্যে এই মতবিরোধ হঠাৎ তৈরি হয়নি। অনেকে এটিকে 1980-এর দশকে পাকিস্তানের অবস্থার সাথে তুলনা করছেন, যখন মার্কিন মদতে আফগান মুজাহিদদের সমর্থন করতে গিয়ে পাকিস্তান দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। বাংলাদেশও একই পথে হাঁটে, এটাও সেনাবাহিনীর উদ্বেগ। রাখাইন করিডোরের প্রতি চীনের মনোভাব স্পষ্টই নেতিবাচক, কারণ দক্ষিণ রাখাইনে কারফিউ বন্দরবনের মাধ্যমে চীন একটি স্থল সমুদ্র করিডোর গড়ে তুলছে, যা মালাক্কা প্রণালীকে বাইপাস করে। এই করিডোর পশ্চিম হস্তক্ষেপ চীনের এই কৌশলকে বাধাগ্রস্ত করতে পারে।
চীন মায়ানমার সেনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং আরাকান আর্মির মতো গোষ্ঠীগুলোর সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ রাখছে। ফলে মানবিক করিডোরের মাধ্যমে এর ক্ষমতা বাঁচানো চীন সহ্য করবে না।